দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস প্রোগ্রামে। আমরা এই অনুষ্ঠানে আপনাদেরকে অভিবাসন, ট্যাক্স অথবা আপনাদের দৈনন্দিন জীবনে যে ঘটনাগুলো ঘটে বা যে সমস্যাগুলো আপনারা ফেস করে থাকেন সেগুলো নিয়ে নানা ধরনের বিশ্লেষণমূলক, সমাধানমূলক বা আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা এই অনুষ্ঠানটি সাজাই। আপনারা জানেন এখন আসলে বিশ্বকাপ মৌসুম চলছে, তারপরেও আমাদের জীবনের যে মৌসুমগুলো আর নানা রকমের বাড়, বিশেষ করে অভিবাসন প্রক্রিয়ায়, সেগুলো কোনোটাই থেমে নেই। মানুষ তার আনন্দের মধ্যেও নানা রকমের অশনি সংকেত বা যেটাকে বলা হয় যে এক ধরনের টানাপোড়েন, চাপের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু সেই চাপটি কিভাবে আপনি মোকাবেলা করবেন, বিশেষ করে অভিবাসনের ক্ষেত্রে, সেটি নিয়ে আমরা আলোচনা করতে চাই। আপনারা জানেন যে পারিবারিক অভিবাসন ভিসা সহ নানা ধরনের অভিবাসন ভিসায় নানা ধরনের নিষেধাজ্ঞা, নানা ধরনের বলা যায় নতুন নতুন নিয়ম, নতুন নতুন আইন আসলে মানুষকে বেশ চাপের মধ্যে ফেলেছে। কিন্তু এরপরও আপনি এখান থেকে পরিত্রাণ পেতে পারেন, আপনি এখান থেকে সমাধান খুঁজতে পারেন, কারণ টানেলের যে অপর প্রান্তে সেখানে কোথাও না কোথাও আলো দেখা যায়। সেইটি নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া আপনারা জানেন যে এখন এই কিছুদিন আগে আমেরিকার যে আদালত থেকে একটি নতুন মেমোরান্ডাম হয়েছে বা রায় দেওয়া হয়েছে যে যারা গ্রিন কার্ডধারী তাদের ভ্রমণে তারা যদি কোনো প্রকার অপরাধী যুক্ত বা অন্য কোনো ঝামেলায় থাকে তাদেরকেও আগের চেয়ে বেশি জিজ্ঞাসাবাদ করতে পারে। সেক্ষেত্রে আপনি কিভাবে সতর্ক থাকবেন আমেরিকার বাইরে ভ্রমণে, সেটি নিয়েও আমরা কথা বলবো। আর আপনারা চাইলে আমাদের এই অনুষ্ঠানে সরাসরি যোগ দিতে পারেন। আমাদের টেলিভিশন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন, অথবা আমাদের এই অনুষ্ঠান ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানেও আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর এইসব ব্যাপারে আজ কথা বলতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন আমাদের সবার প্রিয় অ্যাটর্নি অশোক কে কর্মকার। দাদা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। শুভ সন্ধ্যা। দাদা, আমরা যেমনটা বলছিলাম আসলে এই অভিবাসন নিয়ে তো টিভিএন নিয়মিতই অনুষ্ঠান করছে, এক এক দিন এক এক রকমের। আজ একটা অনুষ্ঠান করলে আগামী দিন আবার সেটার পরিবর্তন করতে হচ্ছে, নতুন আইন আসছে। সবচেয়ে বড় ব্যাপার যে সবকিছু মিলে সামারি সেটি হচ্ছে পারিবারিক অভিবাসন সহ না সব ধরনের অভিবাসনে এক ধরনের আপনার যেটাকে বলে আগের চেয়ে কঠিন পরিস্থিতির মধ্যে যেতে হচ্ছে। আগের মতো অত সহজ হচ্ছে না, তারপরেও তো একটা আশা থাকে, অনেকে এর মধ্যেও সফল হচ্ছেন, বিশেষ করে আমেরিকার ভিতরে যে অভিবাসন প্রক্রিয়া। আর পারিবারিক অভিবাসনের আপডেট আসলে শেষ পর্যন্ত কি, এবং এই আমেরিকার ভিতরে অভিবাসনের এখনকার বর্তমান পরিস্থিতি কি, যদি একটু শুরুতে বলতেন তাহলে আমরা অন্য আলোচনায় যাব পরে। ধন্যবাদ দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন বা এখন আমরা যে সমস্যার মধ্যে থেকে যাচ্ছি, প্রত্যেক দিনই নতুন করে একটা সংবাদ আছে এবং সেটা আসলে সংবাদটা দুঃসংবাদ। 23 তারিখ, গত 23 তারিখ এই জুন মাসের সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে। রায়টা হলো যে যারা পার্মানেন্ট রেসিডেন্ট তাদের জন্য, তার মানে দাঁড়াচ্ছে যারা পার্মানেন্ট রেসিডেন্ট নন তাদের জন্য অনেক অনেক সমস্যা আমরা অলরেডি জানি আছি। কিন্তু যারা পার্মানেন্ট রেসিডেন্ট তাদের জন্য যে এই সমস্যাটা কোন পর্যায়ে যেতে পারে সেটা কিন্তু এই মানে এই রায়ের দ্বারা কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি। যেমন যদি কোনো পার্মানেন্ট রেসিডেন্ট মানে আমরা যাদের গ্রিন কার্ড হোল্ডার বলি, তারা যদি আমেরিকাতে থেকে বাইরে যান, যাওয়ার পর যখন ফিরে আসবেন, এটা মূলত সেই ঘটনার প্রেক্ষিতে করা হয়েছে যে যখন কেউ ফিরে আসবে তাকে রিটার্নিং রেসিডেন্ট, তাকে কিন্তু বলা হচ্ছে এখন আর রিটার্নিং রেসিডেন্ট অ্যারাইভিং এলিয়েন্স, যাতে কিনা বলা যাচ্ছে যে আপনি এখানে অ্যাডমিশন সিক করছেন এখানে। তো অ্যাডমিশন সিক করা কথাটা খুব টেকনিক্যাল কথাগুলো, কিন্তু জাস্ট আমি যেটু সহজভাবে যেটা বলতে পারি যে আপনি আসছেন, এসে আবার নক করছেন যে আপনি ঢুকবেন, এবং আপনাকে তখন আপনার যে কোনো কর্মকাণ্ড যেটা কোনো কারণে কতগুলো অফেন্স এবং ক্রাইমস আছে যেগুলো যদি আপনি কোনোভাবে করে থাকেন মানে হলো কনভিকশন হওয়ার দরকার নেই। যদি আপনার পেন্ডিং কোনো ক্রিমিনাল কেসও থেকে থাকে তাহলেও তাদের জন্য যথেষ্ট আপনাকে ডিটেনশনে নেওয়ার, এবং আপনাকে পরবর্তীতে আপনার বিরুদ্ধে রিমুভাল প্রসিডিংসও করতে পারে। এই যে ভয়ানক পরিস্থিতি, যে কোনো ছোটোখাটো ঘটনাও এটার প্রেক্ষিতে কিন্তু হতে পারে, ছোটোখাটো ঘটনার প্রেক্ষিতেও কিন্তু আপনি সেই সমস্যায় পড়তে পারেন। তো আমার মনে হয় এইটুকু আমি বললাম, এরপরে যখন প্রশ্ন থাকবে আমার মনে হয় তখন অনেকটা ইজি হবে আরও যে উদাহরণ দেওয়া। আচ্ছা দাদা, সেটা তো আপনি বললেন গ্রিন কার্ডের ক্ষেত্রে একটি, কিন্তু আমাদের তো বড় একটা অংশ আপনি জানেন বাংলাদেশি কমিউনিটি, আমি অন্য কমিউনিটিতে হয়, পারিবারিক অভিবাসন ভিসা নিয়ে বেশ শঙ্কিত বা চিন্তা যে 75টি দেশের এখনো পর্যন্ত ভিসা নিষেধাজ্ঞা উঠেনি।
তার মধ্যে নতুন করে বলেছে 2বার করে ইন্টারভিউ দিতে হবে, বা এখনের আসলে পরিস্থিতি কি, আপনাদের কাছে কোনো আপডেট আছে কিনা এই ব্যাপারে? প্রথমত হলো যা ইনফরমেশন আপনারা পাচ্ছেন সেগুলো তো আমরা জানি, সবাই জানি আমরা যে কি আছে, কিন্তু পারিবারিক যে ভিসার প্রোগ্রাম এটা তো কখনো বন্ধ হয়নি, কিন্তু এটা স্টল হয়ে আছে। কারণ হলো আমি আগেও বলেছি যে আইনটা কিন্তু মানে বাতিল হয়নি, আইনটা রয়ে গেছে, কিন্তু প্রসেসিংও কিন্তু হচ্ছে, কিন্তু কোনো ভিসা ইস্যু হচ্ছে না, সেটা হলো কথা। সুতরাং যে পরিস্থিতি, এই পরিস্থিতি সবার জন্য দম বন্ধ হওয়ার অবস্থা। কারণ হলো অনেকেই অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন, শেষ মুহূর্তে এসছেন, কেউ এজ আউট হয়ে যাচ্ছেন, কারো অনেক রকম মেডিকেল কন্ডিশন দেখা দিচ্ছে। সুতরাং এর যে ভয়াবহতা আমার ধারণা প্যান্ডেমিকের সাথে একটা তুলনা করা যেতে পারে। কারণ হলো যারা পারিবারিক বিষয়ে আসার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করে আছেন, তাদের একটা প্ল্যান করেছেন যে হয়তো দেখা যাবে তারা দেশের মধ্যে থেকেই আমরা চলে যাচ্ছি, ডিপার্টিং একটা মুড আছে, একটা স্টাইল আছে। আমরা যখন কোথাও বলি যে আমরা চলে যাব, এমনকি ঘুরতে গেলেও আপনি যখন ঘুরতে যাব তারও একটা ডিপার্টিং মুড হয়ে যায়, যে আমরা সেই সময় এসে যখন আপনি স্টপ হয়ে যায় তখন প্রত্যেকটা মুহূর্ত অনেক বেশি বছরের মতো মনে হয়। তো সেই জায়গাটা আমরা এখন এসে থেকেছি। আমাদের বাংলাদেশে যেমন এরকম আরো অনেক দেশে এখন হচ্ছে আমরা জানি। সুতরাং এই দম বন্ধ করার অবস্থাটা কতদিন থাকবে এটা বলা মুশকিল, তবে আগামী 2 বছর 2.5 বছর পরেই বা নভেম্বরের পরেই হয়তো কিছুটা আমরা বুঝতে পারবো, যেটা আপনি আগে বলছিলেন যে লাইট এট দ্য এন্ড অফ দ্য টানেল। তো সেটা আর কি। সুতরাং আপনার প্রসেসিং যেহেতু চলছে, আপনাদের যেসব কাজকর্ম ডকুমেন্টেশন ডু ইট ভেরি স্ক্রুপুলাসলি, আপনি মেটিকুলাসলি, যাতে কিনা আপনার কোথাও কোনো ভুল ধরা না পড়ে। ভুল কিন্তু আপনি যখন ধরা পড়লে যে ভুলটাকে আপনি আর ভুল হিসেবে নাও তারা পরিগণিত করতে পারে, তখন এটাকে হয়তো বলতে হতো যে মিসরিপ্রেজেন্টেশন, ফ্রড, অনেক কিছু। একটা সাধারণ ভুলকেও ধরা যেতে পারে যে আপনি মিসরিপ্রেজেন্ট করেছেন অথবা ফ্রড করেছেন। সুতরাং ইটস লাইক আবার আপনাকে সেটাকে ওভারকাম করার জন্য আপনাকে চেষ্টা করতে পারেন, কিন্তু এতদিন অপেক্ষা করার পরে আবার এই ফাইটে যাওয়ার জন্য খুবই সমস্যা। সুতরাং আমি বলবো যাদের এখন ভিসা প্রসেসিং হচ্ছে, যারা বিভিন্ন রকমভাবে এইগুলো পাচ্ছেন, বিভিন্ন চিঠি পাচ্ছেন, নোটিশ পাচ্ছেন, প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে পড়বেন। প্রত্যেকটা জিনিস যখন আপনি কোনো অ্যাপ্লাই করবেন, একটা ডকুমেন্টেশনের ব্যাপারে বলি, যা আপনি অ্যাপ্লাই করবেন, যেখানে আপনি সাইন করবেন, কিপ এ কপি অফ এভরিথিং, সো দ্যাট আপনি জানেন যে আপনি কোথায় কি বলেছিলেন। আর যদি না করেন তাহলে হবে কি, আপনি নিজের অজ্ঞাতে হয়তো একটা ভুল করলেন, আপনি মনে করেন ভুল, আমি তো আসলে এটা মনে করি বলতে চাইনি, কিন্তু হু নোজ আপনি আর আমার মনের মধ্যে কি আছে সেটা আরেকজনের জানার কথা না। সুতরাং আর যদি ইচ্ছে হয় যে ভুলটাকে তারা ক্রাইম হিসেবে ধরবে, যেটা ভুল না, এটা উদ্দেশ্যপ্রণোদিত, তাহলে আমাদের রেজাল্ট আরও বেশি খারাপ। সুতরাং এই মুহূর্তে আমি বলবো সবাইকে অ্যাডভাইস হলো যে প্রত্যেকটা ফর্ম, প্রত্যেকটা জিনিস ভালো করে পড়ুন, ভালো করে যাচাই করুন, এবং আপনার যত ডকুমেন্টেশন আছে, ডকুমেন্টেশনের মধ্যে অনেক ইনঅ্যাকুরেট অথবা ইনকনসিস্টেন্ট অনেক ইনফরমেশন থাকে বিভিন্ন জায়গায়, সেগুলো সমস্তটা চেষ্টা করুন যে সেই সব যাতে সেই সব ইনফরমেশন যেন কোনো মানে আপনার একটা সাথে আরেকটা কোনো ডিফারেন্স না হয়। তো সেটাই আমার এই মুহূর্তে বক্তব্য। ধন্যবাদ দাদা। আরেকটা ব্যাপার যেটি মানে প্রচলিত ধারণা, যে অভিবাসন বিশেষ করে ফ্যামিলি ইমিগ্রেন্টের ভিসার প্রায় 90% থেকে 95% ভিসা গ্র্যান্ট হয়, যেটা অতীতে আমরা দেখেছি, বিশেষ করে ভাই বোনের ক্ষেত্রে যখন। কিন্তু এখনকার পরিস্থিতিতে যদি ভিসা দেয়া ওপেনও করে, আপনার কি মনে হয় যে সেটিও নন ইমিগ্রেন্ট ভিসার মতো ইমিগ্রেন্ট ভিসাকেও তারা একেবারে যেটিকে পার্সেন্টেজের জায়গা থেকে আগের মতো করে একেবারে সবাইকে দিবে, এমন নাও হতে পারে, এমন কোনো অশনি সংকেত আপনারা দেখতে পাচ্ছেন কিনা? এগুলো তো অলরেডি ইনফরমেশন অলরেডি আউট দেয়ার, যে আপনার পাবলিক চার্জ, আমরা অনেক আলোচনাও করেছি যে পাবলিক চার্জ থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে আপনার মতামত প্রকাশ, যে আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার কি অবস্থান, যেটা কি অ্যান্টি আমেরিকান কিনা, অথবা এটাকে কোনো আপনি সাপোর্ট করছেন কিনা কোনো টেররিস্ট অর্গানাইজেশনের, তো সেইগুলোকে সবগুলোই কিন্তু এখন আমলে নেওয়া হচ্ছে। তো যে কারণে আপনাদেরকে যারা ইমিগ্রেন্ট ভিসা চান এবং নন ইমিগ্রেন্ট ভিসাও,
তার ক্ষেত্রে কিন্তু এই অনেক ইনফরমেশন, মানে ব্যক্তিগত ইনফরমেশন, ব্যক্তিগত মতামত যেগুলো আমাদের থাকে, সেগুলো কিন্তু কগনিজেন্স নেওয়া হচ্ছে, অর্থাৎ আমলে নেওয়া হচ্ছে, এবং সেগুলোকে ভিত্তি করে কিন্তু ডিসিশন নেওয়া হচ্ছে যে আপনি যে ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেই ভিসার জন্য আপনি যোগ্য কিনা, অ্যাডমিসেবল কিনা, আপনি আমেরিকার যে স্বার্থের পরিপন্থী কিনা। এই আমেরিকান স্বার্থের পরিপন্থী যে কথাগুলো, এটা অনেক ন্যারোলি এখন মানে ডিফাইন করা হচ্ছে। ন্যারোলি বলবে এই কারণে যে আমেরিকান যে কনস্টিটিউশন, যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট, তা অনুসারে কিন্তু যে কোনো আমরা সত্যি কথা বলার অধিকার আমাদের রয়ে গেছে, কিন্তু আবার ব্যাখ্যা হচ্ছে এরকম যে আমেরিকান সিটিজেনদেরই শুধুমাত্র আমেরিকান কনস্টিটিউশনের অধিকার বা দেওয়া অধিকার আছে, নন সিটিজেনের ক্ষেত্রে কিন্তু সেই অধিকারের কোনো বালাই নেই। এতদিন কিন্তু আমরা সেটা যা করতাম না, আমরা জানতাম যে, বা আমরা বিশ্বাস করি এটাই হওয়া উচিত, সেটা হলো যে আমেরিকান সয়েলে যারাই থাকবে তারা আমেরিকান কনস্টিটিউশন প্রোটেকশনটা পাবে বা পাওয়া উচিত। কিন্তু বর্তমানকালে যে ইন্টারপ্রিটেশন আছে, সেই ইন্টারপ্রিটেশন অনুসারে যে আমেরিকান সিটিজেনরাই শুধুমাত্র আমেরিকান কনস্টিটিউশনাল যে ফ্রি স্পিচের যে সুবিধা বা অধিকার সেটা পাবে, অন্যদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নাও হতে পারে। বিশেষ করে আমেরিকা যদি আমেরিকান কোর্টস অথবা আমেরিকা যদি ডিটারমিন করে যে কারো অবস্থান, আমেরিকান যে অবস্থান তার সাথে একমত না। কিন্তু আমরা ভালো করেই জানি যে আমেরিকান মতামত বলতে কিছু নেই সে অর্থে, কারণ প্রত্যেকটা গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টের সাথে বিরোধী দল থাকে। সুতরাং রিপাবলিকান পার্টি যেভাবে চিন্তা করে, যা ভাবে, ডেমোক্রেটরা সেভাবে চিন্তা করে না। কাজে কোনটা আমেরিকান চিন্তা সেটা কিন্তু কোথাও কনস্টিটিউশন বলে না, কনস্টিটিউশন সবটাই আমেরিকান ধারণা, সেটাই কি বলবে। সুতরাং আমেরিকান রুলিং পার্টির বা অ্যাডমিনিস্ট্রেশনের ধারণা যে আমেরিকান ধারণা, সেটা কিন্তু না। এনিওয়ে, বাট ইন্টারপ্রিটেশন অনুসারে আমরা বলতে পারবো। কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা হলো যে যারা ডিটারমিন করছে, যারা অ্যাডমিনিস্ট্রেশন, তারা যদি মনে করে যে আপনার বক্তব্য সেটা আমেরিকান স্বার্থের বিপক্ষে, তাহলে ইউ ক্যান বি ইনএডমিসেবল। দ্যাট মিনস আপনাকে এখানে ঢুকতে নাও দেওয়া হতে পারে। আর এটা তো গেল দাদা আমরা পারিবারিক ব্যাপার বললাম, কিন্তু আরেকটি বড় একটা অভিবাসন প্রত্যাশী হচ্ছে এখানের ভেতরে যারা, তার মধ্যে একটি হচ্ছে আপনি জানেন যে রাজনৈতিক আশ্রয় প্রার্থী রয়েছেন, এটা বড় একটা অংশ। এবং আমরা একের পর এক আদালতের রায় দেখলাম, এবং কিছুদিন আগে এবং আগামীকালকে বাথরাইট যে সিটিজেন সেটির রায় হতে যাচ্ছে, সেটি রায়ও দেওয়ার কথা রয়েছে। এদিকে আমরা দেখলাম হাইতিয়ান এবং সিরিয়ার যে টিপিএস সেটিও বাতিল করা হয়েছে। তার মানে বড় একটা অংশ, এবং হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে বড় একটা অংশকে তারা ডিটেইন করছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আপনারা যারা অ্যাটর্নি হিসেবে কাজ করেন, ডিটেইন করলেই কি তার স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে, নাকি এর পরে কোনো অপশন থাকে, বা আপনারা সেটা নিয়ে কাজ করেন কিনা? ধন্যবাদ। প্রথমত হলো ডিটেইন করার ক্ষেত্রে, ডিটেইন করা যেটা আপনি বলছেন, ডিটেইন তো হচ্ছেই, একবারে অনেক দিন থেকেই চলছে, ডিটেনশনে নেওয়া হচ্ছে মানুষকে। এক ধরনের ডিটেনশনে গেলে এই মুহূর্তে এটা একটা আনফরচুনেট টাইমের জন্য হয়ে যাচ্ছে। আমি দেখছি যে খুব কম লোকই কিন্তু বেরোতে পারছেন। কিছু ক্ষেত্রে আমরা সাকসেসফুল হয়েছি, বলবো না, এর মধ্যেই অনেককে আমরা বের করতে পেরেছি, আবার অনেকেই কিন্তু আমরা বের করতে পারিনি। বিশেষ করে যাদের কোনো রকম ভাবে কোনো ক্রিমিনাল রেকর্ড মানে এই নেই যে আপনার কনভিক্টেড হওয়া। ক্রিমিনাল রেকর্ড মানে হলো যে আপনার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কোনো মামলা হয়েছিল, পেন্ডিং আছে, পেন্ডিং মানে এখনো চলছে কিন্তু এখনো ডিসিশন হয়নি। হয়তো দেখা যাবে আপনি সেই মামলার শেষ পর্যন্ত গিয়ে আপনি হয়তো খালাস পেয়ে যাবেন, কিন্তু তার আগেই আপনাকে ডিটেইন করার জন্য এখন অ্যাডমিনিস্ট্রেটিভ যে অর্ডারগুলো আছে সেগুলো কিন্তু যথেষ্ট। সুতরাং আপনি এমনকি ডোমেস্টিক ভায়োলেন্স, আমরা মনে করি ডোমেস্টিক ভায়োলেন্সে যদি আপনার থেকে থাকে, কোনো আপনার অ্যারেস্ট থেকে থাকে, কোনো রকম আপনার পেন্ডিং কেস থেকে থাকে, তাহলে আপনি যখন দেশের বাইরে যদি যান, অবশ্যই আপনি দ্বিতীয়বার চিন্তা করবেন, দ্বিতীয়বার না মানে আরো 10 বার চিন্তা করবেন যে আপনি যাবেন কিনা, বিকজ ইউ ক্যান বি ডিটেইনড। এখন ডিটেইন হওয়ার পরে কিন্তু আপনার অনেকগুলো টেকনিক্যাল অবস্থান আছে যে আপনাকে তখন তাকে ইনএডমিসিবল বলবে না ডিপোর্টেবল বলবে, সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। কিন্তু এখন ডিপোর্টেবল হলে আপনি অবশ্যই আপনার একটু অধিকার একটু বেশি থাকে, কিন্তু ইনএডমিসিবল যখন যদি বলে তাহলে এটা আপনার অধিকার অনেকটাই কমে যাবে। বা এই যেটাই এখন সুপ্রিম কোর্ট রায় দিল যে অ্যাটর্নি জেনারেল ভার্সাস যে মার্ক, এরা 23 তারিখ যেটা দিল সেটা কিন্তু সেটাই বলেছে। অর্থাৎ আপনার একজন
পার্মানেন্ট রেসিডেন্ট যখন আসবেন, দেশে যখন ফিরে আসবেন, তাকেও ইনএডমিসিবল বলা যেতে পারে, বলতে পারে। তারা ইনএডমিসিবল বলার মানেই হলো যে আপনার নামে কোনো পেন্ডিং কেস আছে এবং অন্যান্য, যেমন বা বিভিন্ন সাবস্টেন্স অ্যাবিউজ থেকে শুরু করে মানি লন্ডারিং, বিভিন্ন রকম অভিযোগে আপনার কিন্তু তারা বলতে পারে যে আপনি ইনএডমিসিবল। অ্যাট দ্যাট পয়েন্ট ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু ফাইট। তার কারণ হলো আপনি থাকবেন পুরো সময় ডিটেনশনে এবং তারপর আপনাকে ফাইট করতে হবে সেখানে বসে। তো দ্যাটস এ ভেরি বিগ প্রবলেম। সুতরাং যদি কারো কোনো রকম কোনো পেন্ডিং কেস থেকে থাকে, কোনো অ্যারেস্ট থেকে থাকে, সেই সব পার্মানেন্ট রেসিডেন্টের জন্য আমি বলবো স্টপ গোয়িং আউট অফ দ্য কান্ট্রি। কোনোভাবেই বাইরে যাওয়া এই মুহূর্তের জন্য কোনোভাবেই এটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ না। সুতরাং হোপফুলি দিস উইল নট স্টে দিস ওয়ে। সুতরাং যারা যদি কোনোভাবে আপনাকে যেতেই হয়, তো যাদের কোনো প্রকার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, কোনো ভুল তথ্য নেই দেওয়া, মনে করেন অনেকেই হয়তো আপনার ক্রিমিনাল রেকর্ড নেই কিন্তু আপনার 260-তে DS 260 ফর্মে আপনি কোনো তথ্য দিয়েছিলেন, আপনি যেটা কারণে আপনাকে বলা হতে পারে যে আপনি ভুল তথ্য দিয়েছিলেন। সুতরাং ভুল তথ্য দিলে আপনাকে যদি না দিতেন ওই সময়, তাহলে আপনি দেশে আসতে পারতেন না, তাই অ্যাডমিসেবল হতে পারতেন না। তো এই যে আমি অনেকগুলো কথাও বললাম, সেগুলো আপনার অনেক ছোট ছোট বিষয় কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। সুতরাং আপনি আপনার কেস ভালো জানেন যে আপনি কখন কি বলেছিলেন, কোথাও কোনো ডকুমেন্টস কোনো দিয়েছিলেন কিনা যেটা একবারে সঠিক ছিল না, অথবা কোনো রকম ভুল ছিল তথ্য। যদি থেকে থাকে, জাস্ট ডোন্ট গো আউট। অপেক্ষা করুন এবং দেখুন যে কি হয় পরবর্তীতে। সুতরাং এই মুহূর্তে ইট ইজ নট এ গুড টাইম টু গো আউট অফ দ্য কান্ট্রি। থ্যাংক ইউ। তার মানে হচ্ছে সতর্কতামূলক মানে ব্যবস্থা নিতে হবে। যারা বা যিনি এই পরিস্থিতির মধ্যে যাচ্ছেন, তিনি কিন্তু জানেন যে তার কি সমস্যা আছে বা কি ধরনের সমস্যা আছে, অথবা সেটা আমরা হয়তো বলে কি শেষ করতে পারবো না। দাদা, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা অভিবাসনের এই বিষয়গুলো নিয়ে আর একটু ডিটেলস আলোচনা করব। দর্শক, আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবে না, বিরতির পর ফিরে এসে আমরা বাকি আলোচনা করব। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালিসিস প্রোগ্রামে। আমাদের সঙ্গে আছেন অ্যাটর্নি অশোক কর্মকার। দাদা, বিরতির আগে আপনি বেশ কিছু আমরা ভাগে ভাগে আলোচনা করেছিলাম, পারিবারিক অভিবাসন বা আমেরিকার ভেতরে আপনার রাজনৈতিক আশ্রয় থেকে শুরু করে অন্যান্য যে ব্যাপারগুলো, আপনি সতর্কতামূলক বেশ কিছু কথা বলেছেন। দাদা, আমরা একটু আলোচনা করবো। আমাদের বেশ কিছু দর্শক রয়েছেন টেলিফোনে, আমরা একটু টেলিফোনগুলো নিয়ে আসি। দর্শক কে আছেন, আপনি নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। জি, আমি কুইজ থেকে বলছি। থ্যাংক ইউ আমাদের সাবিন দেওয়ার জন্য। হচ্ছে কি, আমার একটা কোশ্চেন হচ্ছে, আমার 2 বছর হলো আমি অ্যাসাইলামের বেসিসে আমি হচ্ছে গ্রিন কার্ড পেয়েছি। ওকে, এখন আমি হচ্ছে গিয়ে 3বার একটা চিঠি পেলাম হচ্ছে জুরি থেকে, যে হচ্ছে গিয়ে আমাকে ওখানে গিয়ে মনে হয় জুরি করতে হবে। তো একটা গ্রিন কার্ড ধারী কি কখনো এগুলো করতে পারে, আর এটা কি ম্যান্ডেটরি? আচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের অতিথি উত্তর দিবে। দাদা, আপনি শুনতে পেলেন প্রশ্নটি? আমি শুনতে পেয়েছি, আমি বুঝতে পেরেছি। এটা সবসময় পেয়ে থাকে সবাই। প্রথমত হলো আপনি সঠিক আছেন যে আপনার আপনি পার্মানেন্ট রেসিডেন্ট, আপনি জুরি সার্ভিস আপনি দিতে পারবেন না। কিন্তু আপনাকে সবসময় নোটিশ পাঠানো হয়। তার কারণ হলো যেটা যে যারা কিনা আপনার যেসব কাউন্ট্রিতে আপনার স্টেট আইডি অথবা ড্রাইভিং লাইসেন্স আছে, সেই অনুসারে তারা পাঠিয়ে দেয়। সুতরাং অনুমান করা হয়, ধরে নেওয়া হয় যে আপনি যোগ্য। সুতরাং আপনার প্রথম কাজ হবে ওটার একটা অ্যান্সার করা এবং আপনার গ্রিন কার্ডের একটা ফটোকপি করে ওই সাথে পাঠিয়ে দেওয়া, যে আপনি অবশ্যই অনেকগুলো প্রশ্ন আছে দেখবেন, সেই প্রশ্নগুলো অ্যান্সার করে ঠিক করে ক্রস আউট করে আপনি দিয়ে দেবেন এবং সাইন করে আপনার গ্রিন কার্ডের একটা ছবি সহ পাঠিয়ে দেবেন। এটা না দিলে, যদি মনে করেন আপনি দিলেন না, কিন্তু এটা হয়তো আরও একবার আসবে, আরও 2বার আসবে, কোনো এক সময় যখন আপনি যাবেন না, বারবার কোনো অ্যান্সার করবেন না, তখন হয়তো দেখা যাবে যে আপনার নামে ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে। বিকজ জুরি সার্ভিস ইজ এ ম্যান্ডেটরি সার্ভিস যারা সিটিজেন তাদের জন্য, কিন্তু যারা নন সিটিজেন তাদের জন্য মোটেও না, তারা দে আর নট এলিজিবল। সো ডু ইট। আপনার
ডোন্ট ইগনোর দ্য নোটিশ। ধন্যবাদ। এবং জুরি সার্ভিসের চিঠি অনেকেই পেয়ে থাকেন, অনেকে কনফিউজড হন, এবং আজকে নিশ্চয় আপনার এই উত্তরের মাধ্যমে তাদের সেই সন্দেহ দূর হবে। নন সিটিজেন যারা রয়েছেন তারা অবশ্যই উত্তর দিবেন, আপনি অংশ নেন বা না নেন আপনার যে ব্যাখ্যা সেটি দিতে হবে। দাদা আমাদের আরো দর্শক রয়েছেন, দর্শক কে আছেন আপনি নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই বলুন, আমরা শুনতে পাচ্ছি। জি ভাই, আমি ওজন পার্ক থেকে বলছি, মোহাম্মদ জাকির হোসেন। হ্যাঁ বলুন জাকির ভাই। ভাই আমি ফ্যামিলি ভিসা আসছিলাম। আমার 10 ইয়ার্স মানে গ্রিন কার্ড হোল্ডার। আচ্ছা। তো আমার আম্মার আমি এখন বর্তমানে ডিসেম্বরে বাংলাদেশে যাইতে যাচ্ছিলাম, প্রায় 4 ইয়ার্স হয়ে গেছে। ভাই আমি ডানকিন ডোনারে জব করি, আমার ট্যাক্স সবগুলা মানে ক্লিয়ার। তো আমার দাদার কাছে একটা প্রশ্ন হচ্ছে, আমার আম্মার একটা পিপিএল এ একটা হোম কেয়ার আছে, আমি আবার ক্যাশ অ্যাসিস্ট্যান্ট $91 প্রতি মাসে পেতাম। এখন কি বাংলাদেশে গেলে কি ভাই কোনো সমস্যা হবে? আমার অসুবিধা একটা প্রশ্ন। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে, আমার আম্মুর রিয়েল আইডি নাই, এখন কি বাংলাদেশে গেলে কি রিয়েল আইডিটা বানাতে হবে? থ্যাংক ইউ ভাই, এই দুইটা প্রশ্ন। আচ্ছা আপনি আমাদের সঙ্গে থাকুন, দাদা উত্তর দিবে নিশ্চয়ই। দাদা শুনতে পেয়েছেন? ধন্যবাদ। আপনার যে প্রশ্নগুলো আপনি করেছেন এগুলোর মধ্যে অনেকগুলি আপনি প্রাইভেট আপনার পার্সোনাল ইনফরমেশন আপনি দিচ্ছেন। প্রথমত ইন জেনারেল যেটা হলো যে ফ্রড কোনো কিছু না থাকলে হোম কেয়ারে পাওয়াটা কোনো রকমভাবেই আপনার কোনো খারাপ কোনো কাজ না, এটা আইনগতভাবেই দেওয়া হয়। হোম কেয়ারের যে সার্ভিসটা অথবা পে করা হয় সেটা আসলে এটা তো বেআইনি কোনো কিছু না, এটা অবশ্যই আইনসঙ্গত, এবং আপনি যারা প্রাপ্য যাদের জন্য দেওয়া হয় তারা যারা প্রাপ্য তাদের জন্য এটা কোনোভাবেই এটা কোনো বেআইনি কোনো বা আপনার বেআইনিভাবে কোনো কিছু আপনি পাচ্ছেন না অসাধুভাবে। সুতরাং ফ্রড যদি না কোনো ফ্রড থেকে থাকে তাহলে এটার কারণে কোনো রকমভাবেই আপনার মায়ের বা আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। রিয়েল আইডির ব্যাপারে বলতে পারি, রিয়েল আইডি হলো এখন সব জায়গায় তারা চায়, কিন্তু আপনার যদি না থেকে থাকে তাহলে অবশ্যই পাসপোর্ট শুড বি না, আপনাকে করতে দেওয়ার কথা। ধন্যবাদ। আচ্ছা দাদা আমাদের আরেকজন আমাদের ফেসবুক পেজে একজন প্রশ্ন করেছেন, শামসুল ইসলাম নামে। উনি বলছেন ওনার এজএলএম বেসড I-485 গ্রিন কার্ড আবেদন 2 সেপ্টেম্বর 2025 তারিখে জমা হয়েছে এবং বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টস অক্টোবর 2025-এ সম্পন্ন হয়েছে। ইউএসসিএস উনি বলছেন দেখাচ্ছে 80% কেস 29 মাসের মতো সম্পন্ন হয়। এখন ওনার কেসের ওই ভিত্তিতে ওনার কেসে গ্রিন কার্ড প্রসেসিংয়ের টাইম কতদিনে উনি পেতে পারেন বা কতদিন ওনার গ্রিন কার্ড প্রসেসিং হতে সময় লাগবে বা উনি হাতে পেতে পারেন? বলা মুশকিল, কারণ ঘটনা হলো যে মিডিয়ান টাইম আমরা যেটা দেখি প্রসেসিং টাইম, সেটা কিন্তু মিডিয়ান টাইম মানে হলো কারো হতো 1 বছর, আপনি যখন অ্যাপ্লাই করেছেন নির্ভর করে আপনি কবে অ্যাপ্লাই করেছেন তার উপরে, আপনার যেদিন অ্যাসিলাম গ্রান্ট হয়েছে তা থেকে কতদিন পরে আপনি অ্যাপ্লাই করেছেন সেটার উপরে একটু নির্ভর করছে। কিন্তু প্রশ্নটা হলো যে মিডিয়ান টাইম মানে হলো এই না যে সবারই একই রকম সময় লাগবে, হয়তো কারো যদি 1 বছর লাগে, কারো 2 বছর 2.5 বছর লাগতে পারে, এবং এটাকে সমস্ত গড়েই বলা হয় মিডিয়ান টাইম। সুতরাং বিভিন্ন কারণে এটা হতে পারে, যেমন কারণ নামের সাথে অন্য অনেক নামের সাথে যুক্ত হতে পারে, একই রকম হতে পারে, সে কারণে তাদেরকে ম্যানুয়ালি হয়তো সেটাকে নিয়ে আরও বেশি ডিক করতে হয়, সুতরাং সে কারণে অনেক সময় দেরি হতে পারে। তো আপনার আমার কাছে মনে হয় যে 1-1.5 বছর যদি হয়, 1 বছর না 1.5 বছর বা 2 বছর হয়, তাহলে আপনি এটা নিয়ে চিন্তা করতে পারেন, তাদেরকে ইনকোয়ারি করতে পারেন অথবা ম্যান্ডামাস ফাইল করতে পারেন। ধন্যবাদ। দাদা আমাদের আরো দর্শক রয়েছেন, দর্শক টেলিফোনে কে আছেন নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, আপনি নাম বলে প্রশ্নটি করুন। নাম বলতে চাচ্ছি না। আচ্ছা সমস্যা নেই, আপনি তাহলে প্রশ্নটি করুন। আচ্ছা আমি বলছি যে আমার এমন কেস গত বছরে ইন্টারভিউ হয়েছে মে মাসে, তো অলমোস্ট 1 বছর 1 মাস হয়ে গেছে, তো এখনো কিছু ডিসিশন দেয়নি, শুধু অ্যাকাউন্টে দেখাচ্ছে যে ডিসিশন পেন্ডিং। আচ্ছা তো এইভাবেই আছে আর কি। তো আপনি এখন মানে কি জানতে চাচ্ছেন? মানে জানতে চাচ্ছি যে এটা কি আরো সময় নিবে নাকি কোর্টে পাঠাবে নাকি ওরা যাচাই করছে? আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আপনি শুনলেন উনি বলছেন ওনার 2025 মে মাসে ওনার ইন্টারভিউ হয়েছে, এখনো পর্যন্ত উনি রেজাল্ট পায়নি। ধন্যবাদ। আপনি জানেন যে আমরা অনেকদিন ধরেই যে কিন্তু ডিসিশন পেন্ডিং মানে ডিসিশন এরকম স্টপ করা আছে, আমরা বলি যে পজ।
সুতরাং এরকম ভাবে যাদের আপনার ইন্টারভিউ হয়েছে, এরকম কিন্তু আপনি একা না, এরকম অনেকেই আছেন যাদের ইন্টারভিউ হয়েছে কিন্তু তাদের কোনো রেজাল্ট দেওয়া হয়নি। এর মধ্যে দু একজন কিন্তু আবার যাদের কেস কোর্টে পাঠানো হয়েছে তারা কিন্তু অনেকে পেয়েছেন, তাদের মানে কেস কোর্টে পাঠানো হয়েছে, কিন্তু পজিটিভ ডিসিশন কিন্তু কাউকে দেওয়া হয়নি এই মুহূর্তে। সুতরাং ইউ আর ওয়ান অফ দ্যাম। তো অবশ্যই আপনি খোঁজ রাখবেন যে আপনার কি ডিসিশন হলো কিনা, কিন্তু আপনার এই মুহূর্তে ডিসিশন না পাওয়াটা কোনো রকম ভাবে ব্যতিক্রম কিছু না বা আনইউজুয়াল কিছু না। ধন্যবাদ। তার মানে অপেক্ষা করা ছাড়া আসলে এখানে তো আর কিছু করার নেই। মানে আপনি পজ আছে তো, হ্যাঁ সত্যি ঘটনা তাই। আচ্ছা, আমাদের আরেক দর্শক কে আছেন, টেলিফোনে নাম, আপনি প্রশ্নটি করুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি বলুন, শুনতে পাচ্ছেন। আমি আমার অ্যাক্সিডেন্টে আমার ওয়াইফের জন্য 2024 সেপ্টেম্বর মাসে অ্যাপ্লাই করতে, আমি এখন সিটিজেন দাঁড়িয়ে দেশে। তো এখন রিসিপ্ট লেটারটা পাইছি, কিন্তু অ্যাপ্রুভাল লেটার এখনো পাইনি আমি। তো আমি ইন্টারনেটে ইয়ে করতেছি, দেখা যাচ্ছে আমাদের প্রসেসিং এ আছে। তো কতদিন সময় লাগবে, আসলে কি অবস্থা? অনেকে বলতেছে আমাকে একটা চিঠি লেখার জন্য ওদের কাছে। তো আমি এখন কি করতে পারি এটা নিয়ে, এটাই আমার এখন হিসাবের কাছে প্রশ্ন। আচ্ছা আমি প্রথম মিস করে গেছি, ভালো করে শুনতে পারি সেটা কি। আচ্ছা, উনি সিটিজেন 2024 সালের সেপ্টেম্বরে উনি ওনার ছেলেদের জন্য, সন্তানদের জন্য অ্যাপ্লাই করেছেন, রিসিভ লেটার পেয়েছেন, কিন্তু অ্যাপ্রুভাল লেটার এখনো পায়নি। তো উনি কি করতে পারে? ওকে, ধন্যবাদ। আপনি যদি অ্যাপ্রুভাল লেটার না পেয়ে থাকেন, আপনি সবসময় একটু যোগাযোগ করবেন, মানে সবসময় দেখবেন যে কোনো আরএফই আসছে কিনা। আরএফই মানে হলো রিকোয়েস্ট ফর এভিডেন্স, নতুন করে যদি কোনো সময় থাকে, কারণ অ্যাপ্রুভাল পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এবং আপনি একটু সবসময় খবর রাখবেন যে এটা কী হলো। আর যেহেতু এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, সুতরাং যদি অ্যাপ্রুভাল এখনই না হয়ে থাকে, উৎকণ্ঠার কোনো কারণ আমি দেখি না। তবে যোগাযোগটা রাখা বা সবসময় মানে আপডেট রাখা যে আপনার কোনো আরএফি আসছে কিনা, যেন আরএফি আপনি কোনো মিস না করেন। অনেক ঘটনাই এখন ঘটছে যে অনেক সময় দেখা যায় যে ইউএসসিএস থেকে আরএফি পাঠিয়েছে, কিন্তু যার কাছে পাঠিয়েছে সেখানে পায়নি। অথবা আপনি অ্যাড্রেস চেঞ্জ করে থাকেন আর পুরনো অ্যাড্রেসে চলে যেতে পারে। আপনি যদিও অ্যাড্রেস চেঞ্জ করেছেন অনলাইনে গিয়ে, কিন্তু আলটিমেটলি সেটা হয়তো আপডেট করা হয়নি বা ওরা আপডেট করেনি তাদের সিস্টেমে। সুতরাং জাস্ট বি ভিজিলেন্ট, যে সবসময় খেয়াল রাখা যে আপনার অ্যাড্রেস চেঞ্জ করে থাকলে অ্যাড্রেসে, পুরনো অ্যাড্রেসে খবর নেওয়া, নিজে মাঝে মাঝে অনলাইনে এসে দেখা যে কোনো রকম কোনো কিছু আপনি মিস করেছেন কিনা। ধন্যবাদ। আচ্ছা, এই ক্ষেত্রে দাদা চাইলে কি ওনারা কি চাইলে ইউএসসিএস কে কোনো চিঠি দিতে পারে কিনা এই ব্যাপারে জানার জন্য, ইনকোয়ারি করতে পারে কিনা? ইনকোয়ারি করতে পারেন, কিন্তু ইনকোয়ারি করার আগে আপনাকে দেখতে হবে যে প্রসেসিং টাইমের ওভার হয়ে গেছে কিনা। প্রসেসিং টাইমের মধ্যে থাকলে ইনকোয়ারি নেয় না। সুতরাং প্রসেসিং টাইমের এক্স্যাক্টলি কতদিনের আছে দেখতে হবে যে কোনটা প্রসেসিং টাইম কত তারিখে পর্যন্ত আছে এবং আপনার অ্যাপ্লিকেশনটা কবে করা হয়েছিল। প্রসেসিং টাইম যেটা আছে তার আগে যদি আপনার অ্যাপ্লিকেশন করা থাকে তাহলে অবশ্যই আপনি ইনকোয়ারি করতে পারবেন। ইয়েস, ধন্যবাদ। আচ্ছা, আমাদের আরো একজন দর্শক রয়েছেন। দর্শক, আপনি প্রশ্নটি করুন। আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা বন্ধ করেন অথবা আপনার ফোনের লাউড স্পিকারটা বন্ধ করেন। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন, প্রশ্নটি করুন। আপনি শুরু করব? হ্যাঁ করুন, শুনতে পাচ্ছি আমরা। আমার প্রশ্ন ছিল, কোনো স্টুডেন্টকে আফটার কমপ্লিটিং দেয়ার মাস্টার্স অর গ্রাজুয়েশন, he is in service for 3 years, not 3 years, he has started. এই সব অবস্থায় কি কি নিয়ম আছে যে তাকে বিয়ে করার ব্যাপারে বা তার রেগুলারাইজেশন করার ব্যাপারে, বা কতদিন লাগতে পারে? আচ্ছা, তার মানে আপনি বলছেন মানে একটা স্টুডেন্ট ভিসা আসছে, গ্রাজুয়েশনের পরে 3 বছর থেকেছে। 3 বছর থেকেছে না, 3 বছর শুরু হচ্ছে। 3 বছর শুরু হচ্ছে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে বিয়ে 3 বছর তো তাদের একটা পিরিয়ড থাকে, যে পিরিয়ডে তারা থাকতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি বলছেন বিয়ে শাদী করলে কি প্রসেস নাকি? বিয়ে শাদী যদি করে, এখানে কি নিয়ম কানুন আছে?
বা কতদিন লাগতে পারে? আচ্ছা, আপনি থাকুন আমাদের সঙ্গে। দাদা, আপনি শুনতে পেলেন দাদা? আমি লাস্টের কথাটা বুঝতে পারিনি। আচ্ছা, উনি যেটি বলছেন হয়তোবা যে কোনো একজন স্টুডেন্ট ভিসা এখানে আসার পরে গ্রাজুয়েশনের পরে 3 বছরে যে ওপিটি বা এরকম সিপিটি আন্ডার হয়তো আছেন, সেক্ষেত্রে যদি ওই স্টুডেন্ট বিয়ে করতে চায় তাহলে কি কি প্রসেস করতে হয়, বা সেই রেগুলার প্রসেসগুলো কি একই রকম কিনা অন্যদের মতো? অ্যাকচুয়ালি একই রকম, কারণ হলো যদি উনি মানে ভিসাতে থেকে থাকে, মানে এক্সপায়ার না করলেই হলে স্ট্যাটাস, ইন স্ট্যাটাস যাকে বলি আমরা, যদি ইন স্ট্যাটাসে থাকেন তাহলে অবশ্যই উনি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারেন। অবশ্যই আমরা জানি যে ইদানিংকালে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের উপরে অনেক রকম বিধিনিষেধ এসছে। স্টিল অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, এবং অ্যাপ্লিকেশন যখন আপনার আলটিমেটলি অ্যাডজুডিকেট করা হবে, আমার ধারণা এই প্রশাসন হয়তো ম্যাজিস্ট্রেট থাকবে না। সুতরাং দেয়ার কুড বি সাম চেঞ্জ, বাট আপনাকে এই মুহূর্তে অ্যাপ্লিকেশন করতে কোনো বাধা নেই। অ্যাপ্লিকেশনের অ্যাডজুডিকেশনও হয়তো হবে, কবে হবে সেটা নিয়ে আমরা একটু আসছি যে খুব দ্রুত হয়তো হবে না, কিন্তু হবে। আচ্ছা দাদা, এটার সঙ্গে একটা সম্পূরক প্রশ্ন আমার, মানে অনেকেই প্রশ্ন, এটা অনেকেই আছেন যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসে এখন নতুন করে যে কত নিয়ম দিল, যেমন স্টুডেন্ট সহ অনেক ক্যাটাগরিতে তাদেরকে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস নিজ দেশ থেকে করতে হবে, সেক্ষেত্রে কি এই মধ্যে অনেকে পড়ে যাবেন? ধন্যবাদ। আসলে আপনারা যদি খেয়াল করে থাকেন যে মানে প্রশাসন কিন্তু ব্যাক ট্র্যাক করেছে এই ব্যাপারটিগুলোতে। কারণ প্রতি বছর কিন্তু অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের মাধ্যমে গ্রিন কার্ড যেটা পায় সেটা মিলিয়নের কাছাকাছি, মোর দ্যান 800,000 পিপল, এবং এতগুলো লোক এই অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস হলো মাধ্যমে যত গ্রিন কার্ড পাওয়া হয় তার জন্য বিরাট অংশই হলো অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে। সুতরাং সেই জায়গাটাকে যদি আপনি মানে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়, তাহলে যে পরিমাণ মানুষকে ডিসপ্লেস করবে, যে সমস্যার মধ্যে পড়বে, সেটা আমার কাছে মনে হয় না সেটা কাম্য অথবা আলটিমেটলি সেটা হবে। সুতরাং আমি বলবো যে আপনি অ্যাপ্লিকেশন করার কোনো বিকল্প আমি দেখি না, কারণ যদি কোনোভাবে তারা না বলে, স্টিল ইউ হ্যাভ টাইম অ্যান্ড উই ক্যান ফাইট। প্রথমত হলো অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস একটা আইনের মাধ্যমে কিন্তু করা হয়েছে, সুতরাং সেই আইনটা কিন্তু কোনো প্রশাসন চেঞ্জ করতে পারে না। তারা যেসব বিধিনিষেধ আরোপ করেছে সেটা হলো হাউ টু, কিন্তু অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস কিন্তু বাতিল হয়নি বা বাতিল হওয়ার কোনো কারণ নেই যতক্ষণ পর্যন্ত না কংগ্রেস সেটাকে পাশ করে। তো কংগ্রেস পাশ করতে গেলে দুটো পার্টির মধ্যে একটা সমঝোতা আসতে হবে, যেটা আমরা জানি এটা সম্ভব না, বা এই মুহূর্তে হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না। আচ্ছা দাদা, আমাদের অনলাইনেও কিছু প্রশ্ন আছে, একটু দ্রুত যদি বলতেন, আমাদের সময়ও কি। রূপা ইসলাম নামে একজন বলছেন 13 সালে F4 ক্যাটাগরিতে আবেদন অ্যাপ্রুভ হয়েছে, 21 সালে, আর কত বছর লাগতে পারে একটু জানাবেন প্লিজ। F4 হ্যাঁ, কি হয়েছে? উনি বললো ওনার 13 সালেরটা 21 সালে অ্যাপ্রুভ হয়েছে, এখন মানে আরো কত সময় লাগতে পারে ওনার? প্রথমত হলো এখন আমরা দেখলাম যে লাস্ট এই মুহূর্তে বোধহয় আছে জানুয়ারি 2009 বা 10 সেরকম। তো সুতরাং আপনারা যারা আগে করেছেন এর আগে, তারা এই মুহূর্তে প্রসেসিং এর জন্য রেডি, অন্যদের জন্য কিন্তু এখনো না। সুতরাং আমরা যারা জানি ভিসা অ্যাভেলেবল না হলে এই মুহূর্তে কিছু করণীয় নেই আপনার। তবে দেখবেন যে যদি ইনভয়েস নাম্বার পেয়ে থাকেন এবং আপনার ভিসা নাম্বারটা পেয়েছেনই, ইনভয়েস নাম্বার পেয়ে থাকবে, চেষ্টা করে দেখবেন যে পে করা যায় কিনা, ভিসা ফি, আপনার অ্যাভেলেবল সাপোর্ট ফি, এগুলো আপনার, এবং তখন আপনাকে হয়তো বলবে যে ডকুমেন্টগুলো আপনি আপলোড করুন। জাস্ট কিপ ইন টাচ। আচ্ছা, আমাদের ইব্রাহিম বিন জামান নামে একজন প্রশ্ন করছেন, অ্যাপ্লাই 2011-তে কেস ওয়াজ রিসিভড দেখাচ্ছে, কিন্তু এখনো উইপ ডেট আসে নাই, এখন অ্যাপ্লাই থেকে অ্যাপ্রুভ পর্যন্ত বয়স মাইনাস হবে কি? যদি বা ক্লিয়ার না প্রশ্নটি। আমি বুঝতে পেরেছি যেটা বলতে আছে যে এজ আউট, সিএসপি এজ আউট সেটা বলে। হ্যাঁ, আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করা থেকে যখন পর্যন্ত অ্যাপ্রুভাল না হবে সেই সময়টা আপনার সাধারণত আপনি পাবেন সিএসপি এই যে গণনার জন্য। সুতরাং অনেক সময় দেরিতে অ্যাপ্রুভ হওয়াটা কিন্তু খারাপ কোনো কিছু না, যদি আপনি সিএসপি এর সুবিধা পেতে চান। ধন্যবাদ। আচ্ছা, আমাদের আরো একজন দর্শক রয়েছেন টেলিফোনে। দর্শক, আপনি নাম বললে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। আমি ব্রঞ্জ থেকে বলছি, এমডি আশরাফুল ইসলাম। হ্যাঁ বলুন আশরাফ ভাই, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। অ্যাটর্নি স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমি বর্ডার ক্রস করে ঢুকছি, তো পরে আমার অ্যাসাইলাম গ্রান্টেড হওয়ার পর আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি আরো 3 বছর আগে। তো আমার এখন ইন্টারভিউর জন্য ডাকছে। তো স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমার কি কি ডকুমেন্ট নিয়ে যাওয়া লাগবে
আর আমাকে লয়ার সাথে নিতে হবে, এটাই আমার প্রশ্ন স্যারের কাছে। আচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। প্রথমত কনগ্রাচুলেশন, আপনার অ্যাসিস্ট্যান্ট গ্র্যান্ট হয়েছে, তারপরে আপনি গ্রিন কার্ড অ্যাপ্লাই করেছেন। গ্রিন কার্ডে অ্যাপ্লাই করলে আপনি দেখুন একটা লিস্টে দেওয়া আছে, খুব বেশি কিছু না। আপনার যেগুলো আপনার ডকুমেন্ট, যেমন বার্থ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট থেকে থাকে, সেগুলো নেওয়া। আপনার গ্রিন, তারপরে যেসব আপনার কি বলেন ওয়ার্ক পারমিট যেগুলো আপনার আছে সেগুলো সব নিয়ে যাবেন। আইডি ডকুমেন্টগুলো নেবেন সাথে, সেগুলোই সব। এর বাইরে কোনো কিছু এমন নেওয়ার কিছু নেই। আর লয়ার নেওয়ার ব্যাপারে আপনার বলা যায় যে এটা অনেকেই নিয়ে থাকেন, অনেকেই নেন না। আইনগতভাবে কোনো বাধ্যবাধকতা নেই লয়ার নেওয়ার ক্ষেত্রে। তবে আমি বলবো বর্তমান সময়ে একজন অ্যাটর্নি নিয়ে যাওয়া আপনার জন্য ভালো। কারণ হলো অনেক সময় আমি দেখেছি যে অনেক ক্লায়েন্টকে বিভিন্নভাবে প্রশ্ন করা হয়। যেমন অ্যাসিলাম অফিসার, মানে যদি থাকেন ইন্টারভিউ অফিসার, অ্যাসিলাম অফিসার না, আপনাকে অনেক প্রশ্ন করতে, যে প্রশ্নগুলো আসলে অনেক সময় ইনঅ্যাপ্রোপ্রিয়েট, যে প্রশ্নটা রেলিভেন্ট না, আমি ইনঅ্যাপ্রোপ্রিয়েট না বলে বলতে পারি, রেলিভেন্ট না। তো অ্যাজ অ্যান অ্যাপ্লিক্যান্ট আপনি সেইগুলোর প্রতিবাদ করতে পারার কথা না, আপনি অবশ্যই উত্তর দেবেন, অথবা আপনি সেটা উত্তর দিবেন না যদি না জানেন। কিন্তু এই প্রশ্নগুলোর মাধ্যমে আপনাকে বিব্রত করা, এবং অংশ আপনি বিব্রত হবেন, অংশ আপনি কনফিউজড হবেন। তো সেই সময় আপনি যদি অ্যাটর্নি থাকে, তখন অবশ্যই তিনি আপনাকে এই ঘটনাটায় প্রোটেস্ট করতে পারেন, আপনাকে সেভ করার জন্য ব্যবস্থা নিতে পারেন। সুতরাং আপনি যদি মনে করেন যে আপনি অ্যান্সার করার জন্য যথেষ্ট, আপনার এরকম হেল্প না হলেও চলবে, then it should not be a problem. অ্যাটর্নি নেওয়া কোনো বাধ্যতামূলক না। ধন্যবাদ। দাদা, আমাদের অনলাইনে আরেকজন প্রশ্ন করছেন, নাসিমা লাকি। উনি বলছেন 2018-তে উনার সন্তানের জন্য উনি অ্যাপ্লাই করেছে, এখনো কোনো আপডেট পাচ্ছে না, উনি কি করতে পারে? 2018-তে করেছে। 2018 আমি সিটিজেন কিনা, আর যদি 18 থেকে 26 তো 8 বছর হয়ে গেছে, এর আপনি অ্যাপ্রুভ হয়েছে কিনা আপনি বলেননি কিছু। আমার মধ্যে অ্যাপ্রুভাল যদি হয়ে থাকে তাই আপনার, এবং আপনি কি সিটিজেন কিনা না পার্মানেন্ট রেসিডেন্ট বোঝা যাচ্ছে না, সেটা বলা মুশকিল যে অ্যান্সারটা কি হবে। ধন্যবাদ। আচ্ছা দাদা, আমাদের একেবারে সময় শেষ। আসলে অনেক দর্শক অনলাইনে ছিল, আমরা দুঃখিত অনেকের প্রশ্ন নিতে পারলাম না, হয়তো অন্যদিন সেটি নিয়ে আলোচনা করব। যাওয়ার আগে দাদা একটু সংক্ষেপে, যদি আমরা যেভাবে বলছিলাম যে মানুষ হয়তো আতঙ্কে আছেন, ভাবছেন যে সবকিছু শেষ, আপনারা তো আসলে নিয়মিত মানুষের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন। আপনার আসলে আপনার জায়গা থেকে যদি সংক্ষেপে বলতেন যে আসলে কি সব শেষ, না এখনো আশা রয়েছে? সব শেষ বলতে কিছু নেই। প্রথমত হলো, প্রত্যেকটা রাত যত গভীর হয় সকাল তত কাছে। তো আপনাদের আমি যেটা বলি যে সময়, আমরা সময়টা খুব যায়, খুব মানে ধীরে ধীরে। সেটার দিক থেকে যদি বলি, আমাদের সময়টা এখনো শেষ হয়নি, সামনে আছে আরো দিন। আর সবচেয়ে বড় ঘটনা যেটা আমি বারবার বলছি, যে ল তো আর চেঞ্জ হয়নি। সুতরাং ল যদি চেঞ্জ না হয়, তাহলে এই যে আপনার বিভিন্ন রকম ডিরেক্টিভ, মেমো, এর মাধ্যমে যেসব পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের ফলে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা সামনে হবেন, তার বাইরে কিন্তু বিরাট অংশ মানুষই আবার পুরোনো জায়গায় ফিরে আসতে পারবেন। সুতরাং একটা ঝড়ের মতো আমি বলবো, এটাকে যদি রূপক অর্থে বলি, একটা ঝড়ের টাইম। এখন এই সময় ঝড়ের মধ্যে যদি আপনি বেঁচে থাকতে পারেন, তাহলে অবশ্যই সামনে শুভ দিন আছে। এর মধ্যে থেকে অবশ্যই অনেকেই হয়তো সমস্যায় পড়ে যাবেন, যেটাকে হয়তো আপনি অনভিপ্রেত ভাবি। এর বাইরে আমি বলি যে ইট ইজ নট দ্য এন্ড। অবশ্যই কোনো ভালো সময় এখন না, এটা না, কিন্তু এটা এন্ডও না, এর হচ্ছে ভালো সময় অবশ্যই আসবে। আচ্ছা, এবং অনেক বেশি দূরে না। আচ্ছা দাদা, আমাদের সময় শেষ, কিন্তু আমাদের একজন দর্শক অসংখ্যবার টেক্সট করছেন, আমি আসলে এই প্রশ্নটি একেবারে না নিয়েও পারছি না। উনি ইব্রাহিম বিন জামান আবার বলছেন, উনি বলছেন ওনার কেস ওয়াজ রিসিভড দেখাচ্ছে, এখনও I-130 পরে আর ডকুমেন্ট আসে নাই। কেস ওয়াজ রিসিভড, এটা কি অ্যাপ্রুভ? না, এটা হলো রিসিভ নোটিস, মানে রিসিভ করেছে কিন্তু অ্যাপ্রুভাল হয়নি, এটা এখনো বোঝা যাচ্ছে। সুতরাং ওনাকে আমি যেটা বলবো যে আপনি সবসময় যোগাযোগটা রাখবেন, দেখবেন যে কোনো কিছু আপনি মিস করছেন কিনা, বিশেষ করে RFE-টা মিস করছেন কিনা। কারণ হলো, আর একটা জিনিস হলো, আপনি অ্যাকাউন্ট একটা USCIS এর সাথে একটা অ্যাকাউন্ট আপনি খুলে নেবেন। আমার ধারণা আপনি হয়তো করেছেন অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে, I-130 যদি করে থাকেন, অনলাইনে করা থাকলে আপনি করা আছে, অলওয়েজ চেক দ্যাট অ্যাকাউন্ট। কোনো কিছু আপনি মিস করা যাবে না। আচ্ছা, আমাদের অভিজ্ঞতা আমি দেখেছি, ইদানিং বিভিন্নভাবেই কিন্তু USCIS থেকে অনেক সময় কোনো ডকুমেন্টেশন পাঠানোই হয় না, মানে আমরা পাই না, যখন আমরা করছি তখন পাঠানো হয় কিনা।
সুতরাং আপনাকে যারা সবসময় তারা করে থাকে যে আপনার অ্যাকাউন্টে নোটিশগুলো আপলোড করে দেয়, সুতরাং ডোন্ট মিস দ্যাট। ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা, আপনাকে আমাদেরকে এই সময় দেওয়ার জন্য। আমরা অন্যদিন হয়তো আপনার সঙ্গে এইসব ব্যাপারে আরো ডিটেলস আলোচনা করব। আপনাকে ধন্যবাদ, দর্শক সবাইকে ধন্যবাদ। গুড নাইট। থ্যাংক ইউ দাদা। সেই সঙ্গে দর্শক আপনাদেরও বিশেষ ধন্যবাদ। আমরা এতক্ষণ আলোচনা করলাম, আমরা দুঃখিত অনেকে প্রশ্ন নিতে পারিনি অথবা অনেকে অনলাইনে ছিলেন। আমাদের নিয়মিত টিবিএন অ্যানালিসিসে এই ধরনের প্রোগ্রাম হয়, আপনারা সেই পরবর্তী প্রোগ্রামগুলোতে আপনাদের প্রশ্ন রাখতে পারেন। আর অ্যাটর্নি মহোদয় যেমন বলছেন, আপনারা এখন আসলে কোনো কিছুই শেষ না, কিন্তু সতর্ক থাকতে হবে আগের চেয়ে অনেক বেশি। সতর্কর কোনো বিকল্প নেই যদি আপনি আমেরিকান ড্রিম পূরণ করতে চান। আজ এ পর্যন্তই, অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।